এপিসোড ৭-এর শুরুতে আমরা দেখি লরি আর লকি তাদের ক্লাবে বসেছিল, যেখানে লকিকে দেখে বোঝা যাচ্ছিল যে সে কিছু একটা চিন্তা করছিল। লরি তাকে বলে, তোমার ভিতরে কি চলছে তা প্রকাশ করো, প্রকাশ না করলে আমরা বুঝবো কিভাবে। কারণ লরি বুঝতে পারছিল যে লকি এমকে নিয়ে কিছু একটা ক্লু মিলানোর চেষ্টা করছে। তাদের এই তর্ক বিতর্কের মধ্যে সেখানে রুজেটা চলে আসে, তবে সে কোনো কেস নিয়ে আসেনি, বরং সে সরাসরি জানায় যে সে কিউইডি ক্লাবে যোগ দিতে চায়। রুজেটা আগের দিনের ঘটনাগুলো দেখে এতটাই ইমপ্রেস হয়েছিল যে সে নিজে এখন এই রহস্য সমাধানের দলে যোগ দিতে চায়। কিন্তু লকি তাকে একদমই পছন্দ করে না। সে তার কাগজটা ছিঁড়ে দেয় আর বলে, এমন কাউকে তো আমি টিমে নিব না, বিশেষ করে এমন কেউ যে ভূতে বিশ্বাস করে। রুজেটা অনেকটা অপমানিত ফিল করে। তারপর সে বলে, কোনো না কোনো বিষয়ের উপর তো বিশ্বাস রাখতেই হবে। কিন্তু লকি তাকে আরও অপমান করে বলে যে ক্লাবের প্রতিটি সদস্যের একটা নির্দিষ্ট কাজ থাকে, শুধু দাঁড়িয়ে থেকে ওয়াও বললে হবে না। এসব শুনে রোজেটা রাগে সেখান থেকে চলে যায়। তার যাওয়ার একটু পরেই লকি আর লরি বাইরে চিল্লাচিল্লির শব্দ শুনতে পায়। বাইরে বের হয়ে তারা দেখে একটা নতুন খুন। লকি লরিকে উদ্দেশ্য করে বলে যে তাদের সামনে নতুন একটা কেস চলে এসেছে। তারপর আমরা দেখি ঘটনাস্থলে চিফ এস্টোগার্ড আর তার টিমরা আসে। সবকিছু চেক করার পর তিনি লকিকে বলেন, তোমাদের হয়তোবা এই জায়গায় প্রয়োজন হবে না, কারণ দেখে মনে হচ্ছে এটা আত্মহত্যা। চিফ স্যারের পারমিশন নিয়ে লাশটিকে একটু গভীরভাবে দেখে আর বলে যে মাটির উপরে মুখ করে আবার কে লাফ দেয়। মানে সে উল্টো লাফ দিয়েছে, দেখে মনে হচ্ছিল কেউ তাকে ধাক্কা দিয়েছে, যেটা কিনা লকি ডিরেক্ট বলে ফেলে। চিফ এটা শুনে বলে, তাও একটা পয়েন্ট। যে মারা গেছে তার নাম ক্যাথরিন ছিল। আমরা বুঝতে পারি কেউ তাকে ধাক্কা দিয়েছে। তারপর লকি মৃতদেহের পাশে পড়ে থাকা একটা রুমাল হাতে নেয়। ক্যাথরিন ছিল মেয়ে, আর রুমালে থাকা পারফিউম থেকে বোঝা যাচ্ছিল যে এটা কোনো ছেলের রুমাল। লকির ধারণা, পড়ে যাওয়ার সময় ক্যাথরিন শেষ মুহূর্তে খুনির কাছ থেকে রুমালটা টেনে নিয়েছিল। কিন্তু এখানে লরি লকির সঙ্গে একমত হয় না। সে উল্টোটা বলে বসে, এটা আত্মহত্যাও হতে পারে। তার যুক্তি ছিল, ক্যাথরিন যখন নিচে পড়েছিল তখন তার মুখে একটা অদ্ভুত হাসি ছিল। যদি কেউ তাকে ধাক্কা দিত তাহলে তার মুখে ভয় বা অবাক হওয়ার ছাপ থাকার কথা। লকি অবশ্য লরির কথাগুলো উড়িয়ে দেয়। সে বলে, হয়তো ক্যাথরিন সেই ব্যক্তির সঙ্গে খুশি ছিল, তাই মুখে হাসি ছিল, কিন্তু সে বুঝতেই পারেনি যে সেই মানুষটা তাকে মেরে ফেলবে। আর সবচেয়ে বড় প্রমাণ হলো সেই রুমাল। কিন্তু লরি এখানে থামে না। সে নতুন একটি থিওরি দেয়। তার মতে হয়তো ক্যাথরিন ইচ্ছা করেই এমন পরিস্থিতি তৈরি করেছে যাতে সবাই মনে করে এটা খুন, অর্থাৎ মৃত্যুর আগে সে খুনিকে ফাঁদে ফেলার জন্য রুমালটা ধরে রেখেছিল। তার এসব উল্টাপাল্টা লজিক শুনে লকি একটু অহংকারের সুরে বলে, তাহলে সে হয়তো এমন কাউকে আশা করেছিল যার ডেডিকেশন স্কিল অসাধারণ, আমার মতো। কিন্তু লরিও তাকে বুঝিয়ে দেয়, লোকের কাছে সত্য জানার চেয়ে তাকে ভুল প্রমাণ করাই যেন বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এরপর তদন্তের জন্য ডাকা হয় লিও ডাসিলোকে, যে ক্যাথরিনের এক্স বয়ফ্রেন্ড। পুলিশ তাকে ডাকতেই লকি সরাসরি সেই রুমালটা সামনে আনে। লিও স্বীকার করে রুমালটা তারই, কিন্তু সে দাবি করে এটা অনেক আগেই হারিয়ে গিয়েছিল। তখন সন্দেহ আরও গভীর হয়ে যায়, কারণ লিও আর ক্যাথরিনের ব্রেকআপ হয়েছে 2 মাস আগে। লিও জানায় সে নিজেই সম্পর্ক শেষ করেছিল, কিন্তু ক্যাথরিন সেটা মেনে নিতে পারছিল না। বারবার মেসেজ করে তাকে বিরক্ত করছিল। শেষ পর্যন্ত বাধ্য হয়ে সে ক্যাথরিনের সঙ্গে দেখা করতে রাজি হয়। লিওর বক্তব্য অনুযায়ী ক্যাথরিন তাকে ডেকেছিল এর জন্য যে সে তাদের সম্পর্কে একটা ক্লোজার চায়, কিন্তু দেখা করার পর হঠাৎ করেই ক্যাথরিন অদ্ভুত আচরণ শুরু করে, আর তারপর আচমকাই পিছনের দিকে লাফিয়ে পড়ে যায়। লিও এসব দেখে পুরোই হতবাক হয়ে যায়। সে চিৎকার করে ক্যাথরিনকে থামানোর চেষ্টা করলেও কিছুই করতে পারেনি, আর সে ভয়ে সেই জায়গা থেকে পালিয়ে যায়। সে বলে যে ক্যাথরিন পড়ে যাওয়ার ঠিক আগে তার আচরণ একদম স্বাভাবিক ছিল না, যেন কোনো অদৃশ্য পাওয়ার তাকে নিয়ন্ত্রণ করছিল। লিও বারবার নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করতে থাকে, কিন্তু লকি আর চিফ এত সহজে এই বিষয় মানতে রাজি ছিল না। লরি লিওর সাইড নিয়ে জিজ্ঞাসা করে, যদি সত্যি লিও ক্যাথরিনকে ধাক্কা দিয়ে ফেলে দেয়
তাহলে তার হাতের ছাপ ক্যাথরিনের জামা বা শরীরে থাকার কথা। এরপর তারা ফরেনসিক পরীক্ষা করার সিদ্ধান্ত নেয়। লিও আত্মবিশ্বাসের সঙ্গে নিজের হাতের প্রিন্ট দিতে রাজি হয়ে যায়। সে বলে যদি এই টেস্ট তাকে নির্দোষ প্রমাণ করে তাহলে তার কোনো সমস্যা নেই। এরপর লোকি আর লরির মধ্যে এই বিষয় নিয়ে একটা মানসিক লড়াই শুরু হয়ে যায়। লোকি বিষয়টাকে একটা ডিডাকশন গেম হিসাবে দেখছিল। আর লরি বলে যে এটা কোনো খেলা না, এখানে একজন মানুষের মৃত্যু হয়েছে। এরপর আমরা দেখি অবশেষে রিপোর্ট আসে, আর রিপোর্টে দেখা যায় ক্যাথরিনের ইউনিফর্মে লিওর হাতের কোনো ছাপ পাওয়া যায়নি। এই ফলাফল শুনে লরি তো প্রায় অনেক খুশি হয়ে যায়, কারণ তার আত্মহত্যার থিওরিটা সত্যি প্রমাণিত হয়েছে। সে সঙ্গে সঙ্গে লোকিকে খুঁচা মেরে কথা বলে এবার সে প্রমাণ করে দিয়েছে সেও একজন ভালো ডিটেকটিভ হতে পারে। কিন্তু লোকিও তার অ্যাটিটিউড ছাড়তে রাজি না। সে ঠান্ডা মাথায় বলে, হ্যাঁ তুমি ঠিক ছিলে, কিন্তু এখনও আমার লেভেলে পৌঁছাওনি। এরপর লোকি একটি সত্যি স্বীকার করে। সে বলে যে আসলে সেও ভেবেছিল এটা আত্মহত্যা হতে পারে, কিন্তু ইচ্ছা করেই সে সেটা বলেনি, কারণ দুইজন যদি আলাদা আলাদা দিক থেকে তদন্ত করে তাহলে সব সম্ভাবনা যাচাই করা সহজ হয়। তারপর হঠাৎ করেই কথার মোড় ঘুরে যায়। সে রুজেটাকে নিয়ে কথা বলে। লোকি বুঝিয়ে বলে যে সে কেন রুজেটাকে ক্লাবে নিতে চায়নি, কারণ তার আশেপাশে থাকা মানুষজন সবসময় বিপদের মধ্যে পড়ে। আগের ঘটনায় লরি অপহরণ হয়েছিল, তাই লক্ষ্মী আর কাউকে নিজের কারণে বিপদে ফেলতে চায় না। এরপর প্রথমবারের মতো লোকির ভিতরের আসল অনুভূতি সামনে আসে। সে জানায় সে একবার রিয়া নামের একজনকে রক্ষা করতে ব্যর্থ হয়েছিল, আর সেই ব্যর্থতার কষ্ট এখনও তাকে তাড়া করে বেড়ায়। তাই সে চায় না তার জন্য আর কেউ বিপদে পড়ুক। এরপর লোকি লরিকে একটা উপহার দেয়। দেখতে সাধারণ একটা কলম, কিন্তু আসলে সেটা ভয়ঙ্কর একটা স্টান পেন। বুতাম চাপলেই এটা হাই ভোল্টেজ শক দিতে পারে। লোকি এটা লরিকে দেয় ভবিষ্যতে যে কোনো আক্রমণ থেকে নিজেকে যাতে রক্ষা করতে পারে। কিন্তু মজার ব্যাপার হলো সে যখন এসব কিছু বুঝিয়ে দিচ্ছিল, লরি সেটা লোকির উপরই ইউজ করে ফেলে, আর লোকি সেখানে অজ্ঞান হয়ে যায়। তারপর যখন লোকির জ্ঞান ফিরে, সে নিজেকে তার ডোরমে ফিরে পায়। তার পাশেই লরি ছিল। লোকি লরিকে বলে নেক্সট টাইম যাতে এটা সাবধানে ইউজ করে, আর আজেবাজে কাজে যাতে ব্যবহার না করে। তারপর সে একটু সিরিয়াস আর ইমোশনাল হয়ে বলে যে আগামী সপ্তাহে রিয়ার জন্মদিন, তাই সে রিয়ার কবর জিয়ারত করতে যাবে। আর সে লরিকেও বলে তুমি চাইলে আমার সঙ্গে যেতে পারো। তারপর আমরা দেখি তারা দুইজন রিয়ার কবর জিয়ারত করার জন্য যায়। ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিকও প্লে হচ্ছিল। তারপর লোকি রিয়ার সঙ্গে হয়ে যাওয়া অতীতের কিছু সিন মনে করে, যেখানে রিয়া লোকির জন্মদিন উদযাপন করার জন্য একটা কেক নিয়ে আসে। কিন্তু লোকি ঠান্ডা মাথায় বলে যে এগুলো বড় বড় কোম্পানি ব্যবসা করার জন্য বিভিন্ন অজুহাত বানায়। কিন্তু রিয়া এসব কিছু পাত্তা না দিয়ে তার সঙ্গে সেলিব্রেট করে। যেখানে লোকি বলে নেক্সট ইয়ার আগে তোমার বার্থডে সেলিব্রেট করব। রিয়া স্মাইল করে আর বলে যদি তোমার মনে থাকে তাহলে অবশ্যই সেলিব্রেট করব। তারপর প্রেজেন্টে আমরা দেখি সেই কবরস্থানে ম্যাগিও চলে আসে। লোকি তাকে দেখে লরিকে নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। তখন ম্যাগি বলে যে রিয়া শুধু তার বন্ধু ছিল না, সে ছিল তার বোনের মতো। আর লোকির কারণেই রিয়া মরিয়াটির জালে জড়িয়ে পড়েছিল। সে সরাসরি লোকিকে দোষ দেয় রিয়ার মৃত্যুর জন্য। লোকি শান্তভাবে বোঝানোর চেষ্টা করে সে এখানে ঝগড়া করার জন্য আসেনি, বরং রিয়ার মেমোরিয়ালের প্রতি সম্মান দেওয়ার জন্য এসেছিল। কিন্তু ম্যাগি কিছুতেই শান্ত হয় না। এরপর লরি জানতে চায় কেন ম্যাগি লোকিকে এত ঘৃণা করে। তখন লোকি জানায় ম্যাগি আগে থেকেই তাকে সতর্ক করেছিল যে তারা যেন মরিয়াটির ব্যাপারে ইনভলভ না হয়। কিন্তু লোকি সেই কথাগুলো কোনো পাত্তাই দেয়নি। আর কিছুদিনের মধ্যেই রিয়ার খুন হয়ে যায়। সেই কারণেই ম্যাগি এখনও লোকিকে ক্ষমা করতে পারেনি। এসব কিছু কথাবার্তা বলতে বলতে তারা স্কুলে এন্ট্রি করছিল। ঠিক তখনই তাদের সামনে উপর থেকে নিচে কিছু একটা পড়ে যায়। তারপর তারা দেখে আরেকটা স্টুডেন্ট উপর থেকে নিচে লাফ দিয়েছে। সবাই সেটা দেখে চিৎকার করে আর ভয় পেয়ে যায়। লোকি আর লরি তাড়াতাড়ি সেই ফ্লোরে যায় যেখান থেকে ছেলেটা লাফ দিয়েছিল। এরপর জানা যায় মৃত ছাত্রের নাম জাস্টিন রুইস। তার বন্ধু ডিনিয়েল দাবি করে জাস্টিন নিজেই উপর থেকে লাফ দিয়েছে। তারা সেখানে একটা ভাঙা কাপ খুঁজে পায়, যেটা এখনো গরম ছিল, আর কাপ থেকে চায়ের গন্ধ আসছিল।
লোকি বুঝে যায় বিষয়টা স্বাভাবিক না। তাকে এমন কিছু খাওয়ানো হয়েছে যার কারণে সে উপর থেকে নিচে লাফ দিয়েছে। তার এই মৃত্যু ঠিক ক্যাথরিনের মৃত্যুর সঙ্গে অনেকটা মিলে যায়। তারপর আমরা দেখি লরি জানতে পারে যে জাস্টিন ছিল স্কুলের জনপ্রিয় বাস্কেটবল খেলোয়াড়, আত্মবিশ্বাসী আর সবসময় হাসিখুশি একটা ছেলে। সোশ্যাল মিডিয়াতেও সে পজিটিভ পোস্ট করত, এমনকি সামনে চ্যাম্পিয়নশিপ ম্যাচ নিয়েও খুব বেশি এক্সাইটেড ছিল। লরি আর লকি তাদের কিউইডি ক্লাবে ছিল। ঠিক তখনই সেখানে আরেকজন স্টুডেন্ট আসে, যার নাম ওয়েড মন্টালবান। সে জানায় তাদের ফটোগ্রাফি ক্লাবের একজন সদস্য মারা গেছে। আর এই নতুন কেস শুনেই লকি আর লরি দ্রুত সেখানে পৌঁছে যায়। সেখানে গিয়ে তারা দেখতে পায় মেয়েটার নাম সেরেনা। চারিদিকে রক্ত ছড়িয়ে আছে। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো ঘটনাস্থলে আবারও একটা চায়ের কাপ পাওয়া গেছে। কাপটা তখনও গরম ছিল আর মিষ্টি জাতীয় কিছু একটার গন্ধ বের হচ্ছিল। তারা সেখানেই কাপের পিছনে কিছু একটা লেখা পায়, যেটা দেখে বুঝতে পারে যে এমই এসব কিছু করছে আর এম লকিকে চ্যালেঞ্জ দিয়েছে। লকি ওয়েডের কাছে চায়ের ব্যাপারে জানতে চায়, কিন্তু ওয়েড জানায় যে সেরেনা কখনোই চা খেত না। এমনকি ফটোগ্রাফি ক্লাবের রুমেও কখনো চা রাখা হতো না। তারপর ওয়েড আরও ডিটেলস বলে সে আর সেরেনা পোস্টের জন্য ছবি বাছাই করছিল। হঠাৎ কিছুক্ষণের জন্য ওয়েড বাইরে যায়, কিন্তু ফিরে এসে দেখে সেরেনা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। ঘটনা শুনে লকি সঙ্গে সঙ্গে পুলিশকে বলে চায়ের কাপের দিকে নজর দিতে, কারণ তার ধারণা এই কাপটাই পুরো রহস্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লু। এরপর তারা কিউইডি ক্লাবে ফিরে এসে পুরো কেস নিয়ে আলোচনা করতে থাকে। লরি তখন একটা প্রশ্ন তুলে, মরিয়ার্টির এসব করে কী বা লাভ পাচ্ছে? একজন বাস্কেটবল খেলোয়াড় আর ফটোগ্রাফি ক্লাবের সদস্যকে মেরে তার উদ্দেশ্য কী? লকি তখন স্বীকার করে সে এখনও খুনের আসল উদ্দেশ্য বুঝতে পারছে না, কিন্তু একটা জিনিস পরিষ্কার, এই দুইটা কেসেরই রহস্য উন্মোচন হবে চায়ের কাপের মাধ্যমে। ঠিক তখনই পুলিশের রিপোর্ট চলে আসে। রিপোর্টে বলা হয় চায়ের কাপ কিংবা কাচির উপর ভিকটিম ছাড়া আর কারো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি। ফলে ক্যাম্পাস পুলিশ আবারও এই ঘটনাগুলোকে আত্মহত্যা বলেই ধরে নেয়। কিন্তু লকি আবার তার মাথা খাটানো শুরু করে। লকি ফরেন্সিক রিপোর্ট দেখে জানতে পারে চায়ের কাপের ভিতর এবং ভিকটিমের শরীরে বেলাদোনা নামে এক ধরনের ভয়ঙ্কর বিষাক্ত গাছের ট্রেস পাওয়া গেছে। এই গাছকে ডেভিল বেরিসও বলা হয়। এটা খেলে মানুষ ভয়ঙ্কর হ্যালুসিনেশন আর ভ্রমে ভুগতে শুরু করে। তখন কাউকে যা বলা হয় সে সেমনটাই করবে, মানে তার জ্ঞান কাজ করে না। তখন লকি পুরো ঘটনা কল্পনা করে বুঝতে পারে খুনি সরাসরি কাউকে ধাক্কা দেয়নি, সে শুধু ভিকটিমের চায়ের মধ্যে বেলাদোনা মিশিয়ে খাইয়েছিল। তারপর তাদেরকে নিজের কন্ট্রোলে এনে আত্মহত্যা করতে বাধ্য করেছিল। ঠিক যেমন জাস্টিনের ক্ষেত্রে খুনি তাকে বলেছিল কাম অন জাম্প। আর বিভ্রমের ঘরে জাস্টিন নিজেই লাফ দিয়েছিল। এ কারণেই কারো শরীরে খুনির হাতের ছাপ পাওয়া যায়নি, কারণ সে কাউকে স্পর্শই করেনি। লরি তখন অবাক হয়ে জিজ্ঞাসা করে যদি খুনি চায়ের কাপে হাত দিয়ে থাকে, তাহলে কাপের উপর তার ফিঙ্গারপ্রিন্ট নেই কেন? লকি সঙ্গে সঙ্গে বুঝে যায় খুনি টিস্যু ব্যবহার করেছিল, যাতে কোনো আঙ্গুলের ছাপ না থাকে। মানে সে নিজেই সব প্রমাণ খুব হিসাব করে মুছে ফেলেছে। এরপর লকি তিনটা কেসকে আলাদা করে বিশ্লেষণ করতে থাকে। সে বুঝতে পারে ক্যাথরিনের ঘটনাটা অন্য দুই কেসের মতো না, কারণ ক্যাথরিনের টিকা ভেঙে গিয়েছিল, তাই খুনির মেসেজ পুরোপুরি পৌঁছায়নি। লকির ধারণা অনুযায়ী এই সব কিছু করেছে রহস্যময় অপরাধী এম বা মরিয়াটি, আর সে ইচ্ছা করেই রিয়ার জন্মদিনে এই খুনগুলো করেছে, যেন লকিকে একটা ভয়ঙ্কর মেসেজ দিতে পারে। লরিও বিষয়গুলো বুঝতে পারছিল। সে বলে তাই প্রথম পরিকল্পনা নষ্ট হওয়ার পর খুনি আরেকজনকে মারে, যাতে লকি নিশ্চিতভাবে বুঝতে পারে যে এই খুনগুলোর পিছনে মরিয়াটিই আছে। এরপর লকি সন্দেহভাজনদের বাদ দিতে শুরু করে। সে বলে লিও নির্দোষ, ওয়েডও নির্দোষ। শেষ পর্যন্ত লকি আসল খুনির নাম বলে ড্যানিয়েল জেরোনিমো। লরিও অবাক হয়ে যায় আর বলে লকি এবার ঠিকঠাক নাম প্রথমবারেই বলতে পেরেছে। ঠিক তখনই বাইরে থেকে কেউ একজন ভিতরে আসে আর হাততালি দিয়ে লকিকে বলে ইমপ্রেসিভ, আমি জানতাম তুমি এটা সলভ করতে পারবে লকি। আমরা দেখি সেটা আর কেউ না, ড্যানিয়েল ছিল। লকি এবার সরাসরি খুনির মুখোমুখি হয়ে যায়। ড্যানিয়েল খুব শান্তভাবে স্বীকার করে যে সেই সেরেনা সম্পর্কে ভিডিও করে তাকে ব্ল্যাকমেইল করছিল।
মেয়েটিকে বাধ্য করেছিল বিষ মেশানো চা খেতে। তারপর হ্যালুসিনেশনের কারণে তাকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছিল। তারপর সে স্বীকার করে যে ক্যাথরিনকেও সে প্ল্যান হিসাবে মেরেছিল। ক্যাথরিন লিওর উপর প্রতিশোধ নিতে চেয়েছিল, তাই তাকে ফাঁসানোর পরিকল্পনা করেছিল। আর সেই সুযোগেই খুনি তাকে বেলেডোনার মেশানো চা খাইয়ে আত্মহত্যার দিকে ঢেলে দেয়। মানে চাটাতে এমন কিছু মিশানো ছিল যার কারণে মানুষ নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলত, আর সেমনটাই করত যেমনটা সে বলেছিল। ভিকটিম নিজেই নিজেকে আঘাত করত। লোকি তখন বুঝে যায় ড্যানিয়াল শুধু খুনি না, সে মরিয়াটির একজন এজেন্ট। সে বলে মরিয়াটি খুব বেশি ভীতু, যার কারণে সে নিজের সামনে না এসে অন্যদের ব্যবহার করছে খুন করানোর জন্য। ড্যানিয়াল বলে এখনও তার সামনে আসার সময় হয়নি, সে শুধু লোকিকে টেস্ট করছে। এরপর লরি একটু চালাকি করে ড্যানিয়ালকে কারেন্টের শক দিতে চায়, কিন্তু উল্টো ড্যানিয়াল তাকে ধরে লোকিকে ব্ল্যাকমেল করা শুরু করে। এক পর্যায়ে ড্যানিয়াল লরিকে লোকির চেয়ারে বসিয়ে দেয় আর তাদের টেবিলে দুইটা চায়ের কাপ বের করে। একটায় বেলাডোনা মিশানো আর একটা সাধারণ চা। সে বলে এটা একটা ড্রিঙ্কিং গেম, লোকিকে একটা কাপ বেছে নিতে হবে, তারপর দুইজন একসঙ্গে চা খাবে। ভুল কাপ বেছে নিলে মৃত্যু নিশ্চিত। এসব কিছু কথাবার্তার ফাঁকে লরি একটু চালাকি করে আর ড্যানিয়ালের উপর আক্রমণ করে। এক পর্যায়ে সে কোনোভাবে সরে এসে লোকির কাছে আশ্রয় নেয়। লোকিও ড্যানিয়ালকে মারে, কিন্তু ড্যানিয়াল অনেক বেশি শক্তিশালী ছিল। সে উল্টো লোকিকে মার দিয়ে দেয় আর লরির উপর আবার আক্রমণ করে। লোকি বুঝতে পারে যে এইবার কাজ হবে না, তাই সে ড্যানিয়ালকে থামিয়ে দেয় আর তার শর্তে রাজি হয়ে যায়। এরপর ড্যানিয়াল আর লোকি সামনাসামনি বসে। এক পর্যায়ে লোকি তাকে জিজ্ঞাসা করে মরিয়াটি কেন আমার পিছনে লেগে আছে। ড্যানিয়াল বলে মরিয়াটি অনেকটা আন্ডারগ্রাউন্ড উইশ গ্রান্টিং নেটওয়ার্ক চালায়। ছাত্ররা তাদের কাছে আসে নিজেদের সমস্যা নিয়ে। কেউ চায় কাউকে সরিয়ে দিতে, কেউ চায় তথ্য চুরি করতে, কেউ প্রতিশোধ নিতে। তারপর সব সিদ্ধান্ত নেয় নিজেই। এজেন্ট বলে তারা শুধু কাজগুলো বাস্তবায়ন করে। মরিয়াটি হচ্ছে পুরো পরিকল্পনার মাস্টার মাইন্ড, আর এই সংগঠন ছাত্রদের অন্ধকার ইচ্ছাগুলো পূরণ করে একটা রাইট প্রাইজের বিনিময়ে। লোকি বুঝতে পারে যে সে শুধু একজন সিরিয়াল কিলারের বিরুদ্ধে লড়াই করছে না, সে একটা গোপন ভয়ঙ্কর নেটওয়ার্কের বিরুদ্ধে লড়াই করছে। সে তাকে জিজ্ঞাসা করে যে দেখতে কেমন, তার ভয়েস কেমন। ড্যানিয়াল কোনো কিছু বলার আগেই আমরা দেখি লোকির উপর চায়ের এফেক্ট হচ্ছে, আর সে আস্তে আস্তে তার জ্ঞান হারিয়ে ফেলে। আর এর সাথেই এই এপিসোড এখানে শেষ হয়ে যায়।